ওয়েলকাম টু ডব্লিউবিসিএস পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শান্তনু আজ উপস্থিত হয়েছি জুলাই মাসে ইকোনমির ওপর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো প্রথমেই বলে রাখবো যে ডব্লিউবিসিএস পয়েন্ট ইউটিউবের তোমাদের কথা ভেবেই যে ডিমান্ড ছিল ইউটিউবে, তো ক্লাস নিয়ে আসতে চলেছে, যেটা টোটালি পেইড কোর্স হবে এবং পেইড কোর্স মিনস খুবই একটা অ্যাফোর্ডেবল মান্থলি ফিজ রাখা হয়েছে। সেটা ডাউট ক্লিয়ারিং সেশন, মান্থলি মক টেস্ট এবং ফুল লেন্থ মক, যে কমন যে ফিচার্সগুলো আছে সেগুলো সব কিছুই তোমরা ওখানে ফেসিলিটি পাবে। এছাড়াও যেটা স্পেশালিটি তোমরা পাবে সেটা হচ্ছে, দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স যে পাবে, ইকোনমির ওপর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পাবে। এবং এছাড়াও আইটি নিউজ, যেটা বেসিক্যালি আমাদের ফোর্থ পেপারকে বুস্ট করে তোমাদেরকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ একদম গোড়া থেকেই তোমরা ক্লাস পাবে। আগে মেন্স পরে প্রিলিমস এরকম কোনো গল্প নেই, একদম গোড়া থেকে মেন্স ওরিয়েন্টেড তোমরা ক্লাস পেতে থাকবে এবং নোটস এবং সেই ক্লাসগুলোর ডেপথও কিন্তু ওরিয়েন্টেশনের মাধ্যমে কিন্তু একদম গোড়া থেকেই তৈরি করা হবে। তো চলো আজকের যে আমাদের ক্লাস আছে, আজকে আমাদের যে পড়ার বিষয়বস্তু আছে, তো সেই বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করি। দেখো, যেসব খবরগুলো জুন মাসে হাইলাইট ছিল সেটাই জুলাই আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো সেই খবরগুলো দেখো কী কী: ফোনপে পার্টনার্স উইথ আইসিআইসিআই ব্যাঙ্ক উইথ মাল্টি ব্যাঙ্ক, ইউপিআই অন মাল্টি ব্যাঙ্ক মডেল। এটা ইউপিআই হবে। দেখো এবার এটা ইউপিআই। তো ফোনপে কিনা, ফোনপে এস্টাবলিশ হয়েছিল ব্যাঙ্গালোর যে হেডকোয়ার্টারের, ফোনপের ব্যাঙ্গালোর হেডকোয়ার্টার, এখানেই ফ্লিপকার্ট একে একে অ্যানেক্স করে বা একে অ্যাকোয়ার করে ফ্লিপকার্ট। এর ফ্রেন্ড অর্গানাইজেশন হচ্ছে ফ্লিপকার্ট এবং এর সিইও হচ্ছে কিনা সমীর নিগম, এবং সমীর নিগম কিন্তু ফাউন্ডিং মেম্বারও ছিল। তো ফোনপে নিয়ে তিনটে কথা আমরা জানলাম। তো এবার গল্প হচ্ছে যে ইউপিআই হ্যান্ডেল। আমরা জানি যে কোনো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করতে বা ব্যাঙ্ক টু, আমরা জানি ফোনপের মাধ্যমে কন্ট্যাক্ট ট্রান্সফার করতে, তো কন্ট্যাক্টগুলো লিঙ্ক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বারা, ফোন নাম্বার দ্বারা। তো সেই ট্রানজ্যাকশানের মাঝে যে যারা করে ট্রানজ্যাকশানটা, ধরো তুমি এসবিআই তোমার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে তুমি একটা কোনো অ্যাক্সিস ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছ কারো, তো এর মাঝে যে ট্রানজ্যাকশানটা করে বেসিক্যালি সেটা হচ্ছে কিনা মার্চেন্ট ব্যাঙ্ক। এই মার্চেন্ট ব্যাঙ্কটা কিন্তু ফোনপে দুটো ব্যাঙ্কের সঙ্গে টাই আপ করেছে। মার্চেন্ট ব্যাঙ্কের তাদের ইউপিআই হ্যান্ডেল যে ছিল, তাদের ইউপিআই হ্যান্ডেল দিয়ে কিন্তু এই ট্রানজ্যাকশানটা করবে বা করছে। একটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, আর একটা এখানে মেনশন করে দিচ্ছি, যেটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক দিয়ে আগেও করতো এবং সেটা আমরা জানি ফোনপে যখন করতো ইয়েস ব্যাঙ্ক দিয়ে, সেটা আমরা জানি ইয়েস ব্যাঙ্ক দিয়ে করলে আমরা জানি YBL @YBL আমরা দিতাম ইউপিআই হ্যান্ডেল, এবং এখন আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে @IBL। ঠিক আছে। এরপর দেখো, প্রধানমন্ত্রী সম্মান বান্ধানা যে স্কিম এসেছে নতুন, জুলাই মাসে 1 জুলাই লঞ্চ করা হয়েছে। সেটা কে লঞ্চ করেছে, এই স্কিমটা কী এবং সেই ব্যাপারে আমরা জানবো। প্রথমে দেখো এই স্কিমটা কেন লঞ্চ করা হয়েছে। তো আমরা জানি যে কোভিড পরিস্থিতি চলছে এবং কোভিড পরিস্থিতিতে অনেক যারা স্ট্রিট ভেন্ডার্স আছে তাদের অনেক রকম আর্থিক যে দুরাবস্থার শিকার হতে হয়েছে তাদের ব্যবসাপত্র, এবং আমরা জানি আস্তে আস্তে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর তাদের যাতে ব্যবসাপত্র আবার রিকনস্ট্রাক্ট করতে পারে, তার জন্য গভর্নমেন্ট থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সম্মান বান্ধানা যে এই স্কিমটার মাধ্যমে। স্কিমটা কি দেখো, এই স্কিমটা হচ্ছে 50 লাখ স্ট্রিট ভেন্ডারকে, দেখো 50 লাখ স্ট্রিট ভেন্ডার মানে এখানে কোনো মেনশন নেই, এখানে একজন হুঁশিয়ারি বিক্রেতা হতে পারে, একজন ফুড বিক্রেতাও, খাবার সামগ্রী বিক্রেতাও হতে পারে। তো 50 লাখ স্ট্রিট ভেন্ডারকে কিন্তু 10,000 টাকা করে লং 1 ইয়ারের জন্য লোন প্রোভাইড করে এবং 7% ইন্টারেস্টের সঙ্গে। এটাই ছিল প্রধানমন্ত্রী PMSVA নিধি স্কিম। এর অবজেক্টিভ হলো কিনা, এর অবজেক্টিভ হচ্ছে কিনা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া, তাদের বিজনেসকে রিকনস্ট্রাক্ট করা। তো এই ছিল এই প্রভিশনটা। এরপর আমরা দেখব 4 নম্বরে, এরপর আমরা দেখব 3 নম্বরে, $1.05 বিলিয়ন অ্যাপ্রুভড বাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফর প্রজেক্ট ইন বাংলাদেশ। দেখো আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আমরা জানি ওয়াশিংটন ডিসি। তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, এবং এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী করে না, বিভিন্ন ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড দেশদেরকে কিন্তু লোন প্রোভাইড করে। কিসের জন্য লোন প্রোভাইড করে? লোন প্রোভাইড করে ইনফ্রাস্ট্রাকচার করার জন্য। সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে, সেটা রোড কনস্ট্রাকশন হতে পারে, নানা রকম ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কিন্তু লোনটা প্রোভাইড করে। এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে লোন প্রোভাইড করা হয়েছে, কত করা হয়েছে? 1.05 বিলিয়ন। এবং
তিনটে খাতে এটা ইউজ করে বাংলাদেশ। এই তিনটে খাত কী কী সেটা আমাদের জানার বিষয়। এই তিনটে খাত হচ্ছে, প্রথমেই যে খাতটা আসবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রাইজ। তো প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ডিজিটাল এন্টারপ্রাইজে তো এই খাতে কিন্তু 500 বিলিয়ন কিন্তু বাংলাদেশ ইউজ করছে। এরপর দেখো ডিজিটালাইজেশন, গভর্নমেন্টের যে স্কিম বা অফিস যেগুলো আছে বা এইগুলো কিন্তু ডিজিটালাইজে করার চেষ্টা করছে। সেখানে কিন্তু 295 যে আছে মিলিয়ন কিন্তু ইউজ করছে বাংলাদেশ। এছাড়াও দেখো থার্ড হচ্ছে প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট, সেখানে কিন্তু 250 মিলিয়ন ক্রোড় কিন্তু ইউজ করছে বাংলাদেশ। তো তিনটে খাত আমরা দেখলাম, একটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি, এবং থার্ডটা হচ্ছে কিনা জব ডেভেলপমেন্ট পলিসি। এছাড়াও কিন্তু বাংলাদেশকে আমি একটু মনে করিয়ে দিই, এই মাসে কিন্তু আরেকটা যে রোড কানেক্টিভিটির জন্য কিন্তু বাংলাদেশকে আরও 500 মিলিয়ন রোড কানেক্টিভিটির জন্য, রোডের জন্য কিন্তু রাস্তা কনস্ট্রাক্ট করার জন্য আরও 500 মিলিয়ন কিন্তু লোন কিন্তু US ডলার কিন্তু দেওয়া হয়েছে। ঠিক, এর পরেরটা দেখবো আমরা। এর পরেরটা আছে দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট সাইন্ড এগ্রিমেন্ট ফর প্রজেক্ট ইন তামিলনাড়ু উইথ ওয়ার্ল্ড ব্যাঙ্ক। আমরা জানি তামিলনাড়ু গভর্নমেন্ট একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে, অ্যাকচুয়ালি কিনা তামিলনাড়ু গভর্নমেন্ট তো ডাইরেক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের সঙ্গে তো কোনো রকম ডিল বা কোনো রকম উধার নিতে পারবে না, তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের হস্তক্ষেপ করতে হবে। সো ইন্ডিয়ান গভর্নমেন্টের থ্রু দিয়ে কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট যে তামিলনাড়ুর জন্য কিন্তু স্টেটের জন্য, এক্সক্লুসিভ তামিলনাড়ু স্টেটের জন্য কিন্তু একটা লোন নিয়েছে। সেই লোনটা এগ্রিমেন্ট করেছে, এবং সেই লোন যে প্রজেক্টটা নিয়েছে, সেই প্রজেক্টটা তোমাদেরকে আমি বলবো সেই প্রজেক্টটা কী, এবং প্রজেক্টটা তামিলনাড়ুর যে হাউজিং সেক্টর আছে সেখানে কিন্তু বুস্ট করার জন্য কিন্তু তামিলনাড়ু সরকার এই লোনটা নিয়েছে ইনিশিয়েটিভটা। তো তামিলনাড়ুর যে হাউজিং সেক্টর আছে, যে টিন হাউজিং সেক্টর, তামিলনাড়ু হাউজিং সেক্টর, সেখানে এই যে লোন অ্যামাউন্টটা কিন্তু ইনভেস্ট করা হবে। এছাড়াও তামিলনাড়ু হাউজিং অ্যান্ড হ্যাবিটেট প্রজেক্ট, এবং সেই প্রজেক্টের মাধ্যমে কিন্তু কিছু হাউজিং এবং কিছু হ্যাবিটেট তৈরি করার পরিকল্পনা আছে। তো এই বিষয়ে কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোনটা নিয়েছে সেটা কিন্তু খরচ করবে। এরপর দেখো, ওয়ার্ল্ড ফার্স্ট গোল্ড ব্যাক ডিজিটাল কয়েন, যেটা ফার্স্ট টাইম ডিজিটাল কারেন্সি লঞ্চ হলো ইন্ডিয়াতে, সেটা কি না দেখো, যে ইনিশিয়েটিভটা নিয়েছে না ইন্টারন্যাশনাল বিজনেস যে কনসাল্ট আছে যেটা IMBC। তো এই IMBC যেটা ইন্টারন্যাশনাল IBMC, তো এই IBMC কিনা IBMC ইনিশিয়েটিভটা নিয়েছে, যে IBMC জয়েন করেছে কিনা US গোল্ড কারেন্সির সঙ্গে। US যে ফেডারেল ব্যাঙ্ক আছে আমরা সবাই জানি, ওখানকার অ্যাপেক্স ব্যাঙ্ক, আমাদের RBI এর মতো কিন্তু US এর অ্যাপেক্স ব্যাঙ্ক হচ্ছে ফেডারেল ব্যাঙ্ক। এই ফেডারেল ব্যাঙ্ক কিন্তু একটা 3.931 একটা গোল্ড কয়েন একটা লঞ্চ করেছে, আউন্স 3.931 আউন্সের একটা গোল্ড কয়েন লঞ্চ করেছে। এবং সেই গোল্ড কয়েনটা কোন মিন্টে ছাপা হয়েছে না, ফেডারেল মিন্ট আছে, যেটা আমেরিকার যে একদম টোটালি যে গভর্নমেন্ট মিন্ট আছে, ফেডারেল মিন্ট, ফেডারেল ব্যাঙ্কের থ্রু দিয়ে ওই ফিজিক্যাল গোল্ড কয়েন এবং সঙ্গে সঙ্গে ডিজিটাল গোল্ড কয়েনটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো বেসিক্যালি ফিজিক্যাল গোল্ড কয়েনটা কিন্তু USA কিন্তু চলছে বা চলে, গোল্ড কয়েন বা গোল্ড কারেন্সিটা ইনভেস্ট করার ক্ষেত্রে, কিন্তু বাকি বিভিন্ন দেশে কিন্তু ওটা ডিজিটালি লঞ্চ করা হয়েছে, এবং তার মধ্যে ইন্ডিয়াও একটা অন্তত। আমরা জানি ইন্ডিয়া এবং US খুবই ভালো বন্ধু। তো ইন্ডিয়াতে এই ফিজিক্যাল বদলে কিন্তু ডিজিটাল গোল্ড কয়েনটা লঞ্চ করেছে IMBC এর থ্রু, এটা লঞ্চ করেছে US গোল্ড কারেন্সি অ্যান্ড যে ব্লকফিল্ডস লিমিটেড আছে, তারা কিন্তু এই ফার্স্ট মানিটারি ডিজিটাল গোল্ড কয়েন লঞ্চ করেছে। এবং এই কয়েনটার নাম দিচ্ছে, এই কয়েনটা কিন্তু US ইগল আউন্স কয়েন বলা হয়, এই কয়েনটাকে ইগল আউন্স কয়েন্স বা গোল্ড কয়েন, যেটা হচ্ছে কিনা ওজন 3.93 আউন্স। এই ছিল ব্যাপার। এরপর দেখো 6 নম্বরে বলছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা হ্যাজেন্ট ইম্পোর্ট ডিউটি অন বাম্বু স্টিক হয়ে গেছে, এটা হ্যাজ ইনক্রিজ হবে, এটা ইনক্রিজ। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করেছে আমরা জানি, চায়না টেনশনের সময়ই আমরা জানি আমাদের আত্মনির্ভর ভারত আত্মনির্ভর হওয়ার জন্য
তো কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল এবং দেশি ইন্ডাস্ট্রিগুলোকে আমরা জানি যে বাম্বু স্টিক এবং এই ধূপকাঠি তৈরি তার আমরা জানি খুবই একটা আমরা জানি ধূপের দাম খুব হাইক হয়েছে। তার কারণ হচ্ছে কি না, বাইরে থেকে সস্তায় আমরা চায়না থেকে যেসব স্টিকগুলো মসৃণ আমরা দেখি যে মসৃণ যে স্টিকগুলো আমদানি করতাম মেশিন স্টিকগুলো ধূপ তৈরির জন্য, কিন্তু সেগুলো আস্তে আস্তে কিন্তু তার বাম্বু স্টিকগুলো বা বাম্বু প্রোডাক্ট কিছু জিনিসগুলো আনা মানে বাইরে থেকে আনার যে ডিউটিটা তো এই যে ইম্পোর্ট করার ডিউটিটা কিন্তু ভারত সরকার অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফলে কী হয়েছে না, তো যেহেতু বাড়ানোর ফলে কিনা যেহেতু লোকজন বাইরে থেকে আমদানি কম করবে এবং দেশীয় যে শিল্প ছিল দেশীয় শিল্পগুলো কিন্তু পুষ্ট হবে। খাদি যে খাদি গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করে গ্রাম খাদি কেভিআইসি, তো কেভিআইসি কিন্তু এটা বুস্ট করবে কাদেরকে না, যারা দেশীয় শিল্প আছে, দেশীয় যে আমাদের বাঁশ আছে বা দেশীয় আমাদের বাম্বু শিল্প আছে, তো এই বাঁশ শিল্প কিন্তু বুস্ট করবে এবং তারাই কিন্তু এই দেশলাইয়ের কাঠি থেকে শুরু করে কিন্তু নানা রকম বাঁশ থেকে জাতীয় জিনিস আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করবে। সেই জন্য কিন্তু দেশীয় শিল্পকে বুস্ট করতে এবং ভারতকে আত্মনির্ভর করার জন্য কিন্তু এই ইনিশিয়েটিভটা কিন্তু ভারত সরকার নিয়েছে। এবং এর ফলে কিন্তু অনেক সময় এই চার্জটা বাড়ানোর জন্য অনেক সময় আমদানি যেহেতু কমেছে সেই জন্য একটু টেনশন শুরু হয়েছে এই যারা ধূপ তৈরি করে আগরবাতি শিল্পে কিন্তু একটু টেনশন শুরু হয়েছে, কিন্তু আশা করি সেটা পরবর্তী ক্ষেত্রে কোপ আপ করে নিতে পারবে। ঠিক, এরপরে দেখো 7 নম্বরে আছে দ্য এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর হ্যান্ডক্রাফটস হোস্টেড এ ভার্চুয়াল ফেয়ার। সমস্ত যে এক্সপোর্টার ছিল এরকম 200 জন এক্সপোর্টার যারা জুয়েলারি এক্সপোর্ট করতো এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ এক্সপোর্ট করতো, এই 200 জন এক্সপোর্টার কিন্তু একটা ভার্চুয়াল ফেয়ার বা এটা একটা ফেয়ার হবে ফুডটা, তো ভার্চুয়াল একটা ফেয়ারে অর্গানাইজ করেছে। তো তোমাদেরকে এখানে কোশ্চেন করতে পারে যে কোন সেক্টর থেকে এই ভার্চুয়াল ফেয়ারটা করা হয়েছে। প্রমোশন করেছে কিন্তু হ্যান্ডক্রাফট যে আমাদের কাউন্সিল আছে, এই হ্যান্ডক্রাফট কাউন্সিল কিন্তু এই ফেয়ারটা কিন্তু প্রমোট করেছে বা এই এক্সপোর্ট যে প্রমোশনাল করেছে এই কাউন্সিল অফ হ্যান্ডক্রাফট, এবং যে সেক্টরগুলো হ্যান্ডক্রাফ্টের করেছে সেটা হচ্ছে জুয়েলারি অ্যান্ড ফ্যাশন অ্যাক্সেসরিজ। এরপরে দেখো রিজার্ভ ব্যাঙ্ক সেটস ডিজিটাল পেমেন্ট ফর ইনফ্রা ফান্ড 500 crore। আমরা জানি রিজার্ভ ব্যাঙ্কের এখন গভর্নর শক্তিকান্ত দাস, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে অ্যাপেক ব্যাঙ্ক। তো আমরা রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে অনেক তথ্যই জানবো আস্তে আস্তে, কবে রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল এবং কবে ন্যাশনালাইজ করা হয়েছে। তো এখন অবজেক্টিভটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের দেখো পিআইডিএফ, যেটা আমরা জানি যে প্রভিডেন্ট যে পিআইডিএফ যে আছে অর্গানাইজেশন রিজার্ভ ব্যাঙ্কের একটা সাবসিডিয়ারি। তো পিআইডিএফ কী করেছে, আরবিআইকে কিন্তু এনকারেজ করেছে কিনা যে ডিপ্লয় পয়েন্টস অফ সেল মানে পস, যেটা আমরা জানি পস মেশিন আমরা দেখেছি স্বাভাবিক কারণে আমরা দেখি অনেক দোকানে পস মেশিন থাকে, তো এই পয়েন্ট অফ সেল যে আছে সেটাই কিন্তু ডিজিটাল করার কথা ভাবছে, কারণ অনেক সময় কিনা পৌঁছানো যায় না মানুষের কাছে পস নিয়ে, তো এটা ডিজিটাল করার কথা ভাবছে। সেটা কার থ্রুতে করবে, পিআইডিএফের থ্রুতে করবে। তো এই পিআইডিএফের থ্রুতে কোথায় করবে, রুরাল সেক্টরে যেখানে ব্যাঙ্কিং অতটা ডেভেলপ না, তো ব্যাঙ্কিং এই রুরাল সেক্টর এবং নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেখানে কিন্তু এই ডিজিটাল এবং ফিজিক্যাল মোডে কিন্তু এই টায়ার 3 এবং টায়ার 6 সেন্টার বলছে এখানে, কিন্তু টায়ার 3 টায়ার 6 সেন্টার যেগুলো আছে সেগুলো বেশিরভাগটাই কিন্তু নর্থ ইস্ট এবং আমাদের রুরাল ইন্ডিয়াতে আছে। তো এখানে কিন্তু এই পিআইডিএফের থ্রু দিয়ে কিন্তু এই পয়েন্ট অফ সেলস যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেটা বিল্ড করার চেষ্টা চলে, সেটা বোথ ডিজিটাল এবং বোথ ফিজিক্যাল। তো দেখো আরবিআই প্রপোজ এজ লিমিট ফর 70 years ফর ফুল টাইম ডাইরেক্টর অফ ব্যাঙ্ক। এখানে আর কিছু বলার নেই, এটা অনলাইনার একদম কাইন্ড অ্যাফেয়ার। আমরা জানি যে সব ডাইরেক্টর বা সিইও থাকে, তো এই ডাইরেক্টরগুলোর কিনা এজ লিমিটটা 66 এজ লিমিটটা কিন্তু ইনক্রিজ করেছে। তো দেখো আরবিআই টু রিভিউ রুলস অন ওনারশিপ স্ট্রাকচার অফ প্রাইভেট ব্যাঙ্ক। আরবিআই কিন্তু একটা খুব বড় ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে কিন্তু যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আমরা দেখি বা প্রাইভেট ব্যাঙ্কগুলো আমাদের আছে, তো এই প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে ওনারশিপ এবং তাদের ওনারশিপ কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলো চেক করবে বা সেই ইনিশিয়েটিভটা নিয়েছে, এবং সেটা কোন কমিটির মাধ্যমে করবে, সেই কমিটিটা হচ্ছে কিনা
খুবই ভাইটাল কমিটির নাম, এবং আমরা জানি কমিটির নাম দিয়ে বেশিরভাগ সময় কোশ্চেন আসে। সেই কমিটির নাম হচ্ছে পিকে মোহান্তি কমিটি। এর হেড হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে পিকে মোহান্তি, এবং এই কমিটির মাধ্যমে অবজেক্টিভটা আমরা দেখে নেব। তো অবজেক্টিভটা হচ্ছে কিনা রিভিউ দ্য এক্সটেন্ট লাইসেন্সিং অ্যান্ড রেগুলারি, এবং দেখবে যে প্রাইভেট ব্যাঙ্কগুলো কিনা তাদের লাইসেন্স এবং তাদের যে রেগুলারিটারি বা কীভাবে ব্যাংকে ম্যানেজ করছে, বা ব্যাংকের অনারশিপ, প্রমোশন, কন্ট্রোল, প্রোমোটার্স, যে লিগ্যাল ব্যাপারগুলো আছে বা সেই ব্যাপারগুলো কিন্তু দেখবে। অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগ্যাল ব্যাপারগুলো নিয়ে আরবিআই কিন্তু একটা কমিটি গঠন করে, যেটাকে লিড করছে প্রশান্ত কুমার মহান্তি, পিকে মহান্তি। সেটা তারা কিন্তু ইনভেস্টিগেট করবে প্রাইভেট ব্যাঙ্কগুলোর অনারশিপ নিয়ে। আমরা জানি অনেক প্রাইভেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পিএমসি ব্যাঙ্ক, নানা রকম ক্রাইসিস হয়েছে। তার জন্য কিন্তু এটা একটা আরবিআইয়ের স্টেপ টু ক্লিয়ার, টু মানে একদম স্বচ্ছ অ্যাডমিনিস্ট্রেশন এবং তার গঠন, এবং টাইম টু টাইম তাদেরকে চেক করার ক্ষেত্রে। এই ছিল এইটা। তো এরপরে দেখো 11 নম্বর আছে এসবিআই রিলঞ্চেস আধার বেসড অনলাইন সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং ফেসিলিটি। আমরা জানি এসবিআই আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্ক, সবথেকে বড় ব্যাঙ্ক, এবং 1 নম্বর ক্যাপিটালের দিক থেকে 1 নম্বর, এবং ব্রাঞ্চের দিক থেকেও 1 নম্বর। তো এসবিআই ব্যাঙ্ক কিন্তু আধার বেসড অনলাইন যে সেভিং অ্যাকাউন্ট ওপেন ফেসিলিটি দিচ্ছে, সেটা কিসের মাধ্যমে করবে না, ইওনো প্ল্যাটফর্ম। আমরা জানি ইওনো অ্যাপস আছে, যেখান থেকে এসবিআই ডাইরেক্ট একদম এসবিআইয়েরই অ্যাপ, এবং এর মাধ্যমে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করে আমরা। তো ইওনো অ্যাপ তুমি ওপেন করবে, ইওনো ডাউনলোড করবে ফার্স্ট টাইম। তো ইওনো ডাউনলোড করার পর প্যান নাম্বার অ্যাড করবে, প্যান নাম্বার অ্যাড করার পর আধার নাম্বার দেবে, এবং তারপরে তোমার যে ডিটেলস ব্যাপার আছে, নমিনিস বা তোমার বাড়ি অ্যাড্রেস, তো সেইগুলো তোমাকে একটু পুট করতে হবে। তারপরে কিন্তু তোমার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে মোবাইল ব্যাঙ্কিংটাকে এসবিআই বুস্ট করতে পারে। ঠিক, এরপরে দেখো ইন্ডাসইন্ড ব্যাঙ্ক হ্যাজ লঞ্চ ফার্স্ট ইটস কাইন্ড মোবাইল অ্যাপ বেস্ট ফেসিলিটি ফর ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট। ফার্স্ট টাইম ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, একটা ব্যাঙ্ক, হিন্দুজা গোষ্ঠীর ব্যাঙ্ক, এটা কিন্তু এস্টাবলিশড করেছিল এসপি হিন্দুজা। তো এই হিন্দুজা গ্রুপের ব্যাঙ্ক, এটা হিন্দুজা গ্রুপের ব্যাঙ্ক, এসপি হিন্দুজা এস্টাবলিশ করেছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। তো এরা কিন্তু ফার্স্ট টাইম একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলার, আমরা জানি চলতি খাতা যেটা আমরা বাংলায় বলি, তো কারেন্ট অ্যাকাউন্ট খোলার কিন্তু ফার্স্ট টাইম ইনিশিয়েটিভ নিয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। ঠিক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সম্পর্কে দু একটা বললে দেখো, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সিইও হচ্ছে কিনা সুমন্ত কাপুরথালিয়া কাতপুলিয়া। সুমন্ত কাতপুলিয়া হচ্ছে কিনা এর সিইও। এর হেডকোয়ার্টার হচ্ছে পুনে, মহারাষ্ট্রের। ঠিক, এরপরে দেখো অ্যাক্সিস ব্যাঙ্ক মাস্টার কার্ড এবং ওয়াললাইন। এখানে তিনটে ব্যাপার আছে, তিনটে জিনিসের নাম দেখো, অ্যাক্সিস ব্যাঙ্ক, মাস্টার কার্ড এবং ওয়াললাইন। আমরা জানি মাস্টার কার্ড কী করে, এটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে যে ট্রানজ্যাকশান করি সেগুলো করে মাস্টার কার্ড। আমরা অ্যাক্সিস ব্যাঙ্ক জানি আমাদের এটা প্রাইভেট বড় সড়ো ব্যাঙ্কিং অর্গানাইজেশন। এছাড়াও দেখো ওয়ার্ল্ড লাইন। এই তিনটে মিলে কিনা সফট পস, পয়েন্ট অফ সেল। আমি এর আগেই বলছিলাম যে আরবিআই একটা ইনফ্রা ফান্ড তৈরি করছে, যেখানে পসের সুবিধা দেওয়ার জন্য। তো এখানেও কিন্তু সেম সফট পস বা ডিজিটাল পসের গল্প বলা হয়েছে। সেটা কারা তিনজন মিলে করছে, ওয়ার্ল্ড লাইন, মাস্টার কার্ড, অ্যাক্সিস ব্যাঙ্ক। বেসিক্যালি অ্যাক্সিস ব্যাঙ্ক করছে মাস্টার কার্ডের থ্রু দিয়ে। ঠিক, এই ডিটেলস ব্যাপারটা আমরা জানবো। দেখো, তো অ্যাক্সিস ব্যাঙ্ক এই মাস্টার কার্ডের থ্রু দিয়ে কিন্তু ওয়ার্ল্ড লাইন লঞ্চ করছে, ওয়ার্ল্ড লাইন সফট পস লঞ্চ করছে ভারতে, যাতে ব্যাঙ্কিংটা আরও স্মুথ করা যায়, যাতে ডিজিটাল ব্যাঙ্কিং আরও এনহ্যান্স করা যায়। এরপর 14 নম্বরে দেখো সামার ট্রিট ক্যাম্পেনিং লঞ্চ বাই এইচডিএফসি ব্যাঙ্ক। দেখো এটা এইচডিএফসি ব্যাঙ্ক, আমরা জানি সবথেকে বড় ক্যাপিটালাইজ এখন প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক এইচডিএফসি। তো এইচডিএফসি ব্যাঙ্ক কী করছে না, সামার ট্রিট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে কিনা এইচডিএফসি ব্যাঙ্ক, আমরা জানি যে ব্যাঙ্কিং সেক্টর বুস্ট করার জন্য, তো এইচডিএফসি ব্যাঙ্ক এখানে নিজেদের সেক্টরকে বা বিজনেসকে আরও বাড়ানোর জন্য বা বুস্ট করার জন্য বেসিক্যালি বিজনেস একটা পলিসি নিয়েছে সামার ট্রিট, যেটার নাম। তো এর মাধ্যমে এইচডিএফসি ব্যাঙ্ক কিনা কোনো রকম ইএমআই, নো কস্ট ইএমআই কিন্তু তোমায় অ্যাপ্লায়েন্সেস দেবে, কোনো রকম তোমার এক্সট্রা প্রসেসিং চার্জ লাগবে না, কোনো রকম ডাউন পেমেন্ট নেই। এবং এই যে সামার ট্রিটটা ঘোষণা করেছে, এর মাধ্যমে কিন্তু তুমি ক্যাশব্যাক পেতে পারো। তো এই ইনিশিয়েটিভটার নাম কিন্তু নিয়েছে সামার ট্রিটের। অ্যাকচুয়ালি ওদের যে বিজনেস আছে সেটাকে কিন্তু অনেকটাই বুস্ট করার জন্য এই সামার ট্রিট অবজেক্টিভটা কিন্তু নেওয়া হয়েছে। তো দেখো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লঞ্চেস সুরক্ষা স্যালারি অ্যাকাউন্ট।
আমরা সবাই জানি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক 2015 সালে ফার্স্ট পেমেন্ট ব্যাঙ্ক হয়েছিল। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এমএসএমই যে সেক্টর আছে, তো এমএসএমই সেক্টর যে আছে, সেই এমএসএমই সেক্টর আমরা জানি যে মিডিয়াম স্কেল যে এন্টারপ্রাইজগুলো আছে বা স্মল এন্টারপ্রাইজগুলো আছে, এই এমএসএমই সেক্টরের জন্য কিন্তু এই সুরক্ষা স্যালারি অ্যাকাউন্ট লঞ্চ করছে। এবং এটা কিনা একটা ক্যাশলেস পেমেন্ট, এই সেক্টরের জন্য কিন্তু ক্যাশলেস যে পেমেন্ট এবং ফিনান্সিয়াল সিকিউরিটি, সেটা কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই সুরক্ষা স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু প্রোভাইড করছে। কাদেরকে করছে না? এমএসএমই সেক্টর। আমরা জানি এমএসএমই সেক্টর থেকে আমরা 29% জিডিপি আমরা পাই প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে, এবং এই সেক্টরে কিন্তু 60 মিলিয়ন ইউনিট, এরকম কিন্তু মানে 60 মিলিয়ন ইউনিট কিন্তু এই এমএসএমই সেক্টর ভারতে আছে। এরপর দেখো ইউকো ব্যাঙ্ক। ইউকো ব্যাঙ্ক আমরা জানি যার হেডকোয়ার্টার কলকাতায়। ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক রিসেন্ট মার্জ হয়েছে। তোমরা কমেন্ট বক্সে জানাও ইউকো ব্যাঙ্ক কোন কোন ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে। তো ইউকো ব্যাঙ্ক কিনা 4টি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে, ইউকো ব্যাঙ্কের যারা হোল্ডার আছে বা ইউকো ব্যাঙ্কের যারা কাস্টমার আছে, এছাড়াও আরও যারা ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের কর্মচারী এবং অন্যান্য কাস্টমার এবং লোকেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু 4টি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ করেছে। এই 4টি ইন্স্যুরেন্স কোম্পানি দেখো, ভ্যারিয়াস 4টি ইন্স্যুরেন্স কোম্পানির নাম আমি তোমাদেরকে এক এক করে বলবো। তো এই 4টি ইন্স্যুরেন্স কোম্পানির দেখো, এসবিআই লাইফ, আমরা জানি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। এরপর দেখো রেল গিয়ার। এরপর দেখো ওরিয়েন্টাল এবং অ্যালাইড ইন্স্যুরেন্স। এই 4টি তোমাদের মনে রাখতে হবে, এসবিআই, রেলিগেয়ার, ওরিয়েন্টাল এবং অ্যালাইড। ঠিক এই 4টির সঙ্গে কিন্তু টাই আপ করেছে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য। সেটা হেলথ ইন্স্যুরেন্সও হতে পারে, সেটা ভেহিকেল ইন্স্যুরেন্সও হতে পারে। তো এই ছিল আজকের। আরেকটা ব্যাপার, ইউকো ব্যাংকের এখন যে সিও আছে, আমি নামটা বলছি না ইচ্ছে করেই, আমি হিন্টস দিচ্ছি, তার টাইটেল গোয়েল। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে এখনকার যে সিও আছে ইউকো ব্যাংকের, তার নামটা কি, তোমরা কমেন্ট বক্সে জানাতে থাকো। If you appreciate our efforts, then you hit likes and share button. থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নতুন মাসের আমরা রুটিনটা খুবই একটা তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি। হয়তো কাল বা পরশু দিন তোমরা নতুন যে আগস্ট মাসের শিডিউলটা তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি এফোর্ট আমাদের অবশ্যই ভালো লেগে পাশে থেকো, এবং তোমরা আমাদের পাশে আছো। আমরা অলরেডি অনেকটাই সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলেছি। তোমরা এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ।